সাথী সভাপতি, মঞ্চবরিষ্ঠ আমাদের রাজ্য এবং জেলা পার্টি নেতৃবৃন্দ, কমরেড বন্ধুগণ, আমি প্রথমেই আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে জলপাইগুড়ি জেলা সিপিআইএম এর সম্মেলন তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের একটা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে, শাখা সম্মেলন, তারপরে সবকটি এরিয়া সম্মেলন এবং এখন জেলা সম্মেলন। ফেব্রুয়ারি মাসে হুগলিতে ডানকুনিতে আমাদের রাজ্য সম্মেলন হবে, আর এপ্রিল মাসের গোড়ায় হবে গোটা দেশের সম্মেলন তামিলনাড়ুর মাদুরাইতে। প্রত্যেক 3 বছর অন্তর অন্তর হয় এই প্রক্রিয়া। এটা বলতে হয় এই জন্যই, অন্যান্য যে দলগুলো দেখেন সেগুলো ওপর থেকে, দিল্লি থেকে, নাগপুর থেকে, কালীঘাট থেকে মাঝে মাঝে কাগজে বলে দেয় একে সরিয়ে ওকে রাখা হলো, ওকে সরিয়ে ওকে রাখা হলো। আর ব্যক্তিগত কাণ্ডে যখন তৃণমূলকে পুড়িয়ে মারে, যখন ডিসিআর কাটা নিয়ে, খাদানের টাকা নিয়ে, জালি ট্যাক্স, ভুয়ো ট্যাক্স আদায় নিয়ে ঝামেলা হয়, তখন গিয়ে আবার তৃণমূলের সম্রাটকে গিয়ে বলে দেন যেমনটা চলছে লুটপাট তেমনই চলবে, এরপর থেকে এর বদলে ওর জিম্মা। আর মারামারি খুনোখুনি যা হয় দেখবেন, এই যে ভাগাভাগি, টাকা পয়সার ভাগাভাগি, সেইটা নিয়ে। আর এই জন্য এটাতে না হয়, এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র, যেখানে সবার মত থাকবে। আবার সম্মেলন মানে হচ্ছে সেই মতগুলোকে নিয়ে সন্নিবিষ্ট করা হবে, সম্মিলিত করা হবে। আর এই প্রক্রিয়া নির্দিষ্টভাবে যাতে হয়, নিয়মিত যাতে হয়, এটা সেই দলের নেতৃত্বের দায়িত্ব, দলের দায়িত্ব। সিপিআইএম এর ক্ষেত্রে, গোটা বিশ্বের সব কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে একদম এই গোটা প্রক্রিয়া প্রকরণকে একেবারে তালিকা করে ঠিক করে দেওয়া হয়েছে কি হবে, কেমন করে হবে। কোন একজন ব্যক্তির নির্দেশে নয়, কারো একজনের ইচ্ছায় নয়। এটা কেন বললাম? কারণ গোটা বিশ্বে দক্ষিণ পন্থার উত্থানের সঙ্গে সঙ্গে এই যে শোনেন না, ট্রাম্প, মোদি, এই যে বাংলাদেশে ইউনুস, এই যে এখানে মমতা, আরো অনেক নাম আছে এরকম। এই নামগুলো কোনো ব্যাপার না। বাংলাদেশে দেখলেন তো ভোট ফোট কিছু দরকার হলো না। কোথা থেকে কে সূত্র টানলো? বললো হাসিনা নয়, ইউনুস। ওটা কোনো নির্বাচিত গণতান্ত্রিক সরকার নয়, কোন সংবিধান সম্মত নয়। আর এই জন্যই আমাদের রাজ্যে, আমাদের দেশে গণতন্ত্রের লড়াই যখন আমরা লড়ছি, মানুষের অধিকারের কথা বলছি, হক কথা সোচ্চারে বলার কথা বলছি, তখন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো রক্ষার কথা বলছি। তাহলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষিত হবে কি করে? সেটা আমাদের দেশের সংবিধান লিখে দিয়েছে। অনেক আলাপ আলোচনা, তর্ক বিতর্কের পরে, অনেকগুলো সংশোধনীর পরে এই সংবিধান টিকে আছে বলে আমাদের দেশ টিকে আছে। নাহলে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, তাও কিছু কিছু মিল আছে পূর্বোত্তর ভারত এবং এই বাংলার পূর্ব ভারতের সঙ্গে। গুজরাট, কেরালা, তা রবীন্দ্রনাথ যখন জাতীয় সঙ্গীত লিখলেন, মানে পরে সেটা জাতীয় সঙ্গীত হলো, তাহলে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, ওরা শুধু গান গাইলে হয় না। জাতীয় মানে উগ্র জাতীয়তাবাদ নয়, কিন্তু এই সবার স্বীকৃতি, সব অংশের স্বীকৃতি। আর সেটা আমাদের সংবিধানে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। অনেক খামতি আছে, অনেক ঘাটতি আছে। গরিব মানুষের অধিকারের প্রশ্নে, খেটে খাওয়া মানুষের লড়াইয়ের প্রশ্নে, সম্পত্তির অধিকারের প্রশ্নে, সম্পদের ভাগের প্রশ্নে, অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে, সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দুর্বল মানুষ
সর্বহারা মানুষ, তাদের যারা খেটে খাবে, তাদের খাটার মজুরির প্রশ্নে, তাদের কাজ করার অধিকারের প্রশ্নে অনেক ঘাটতি আছে। কিন্তু তাও এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এইটাকে একসঙ্গে নিয়ে চলতে হলে, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপিত করতে হলে, এবং শান্তি থাকবে না যদি ঐক্য না থাকে, তাহলে শান্তি, ঐক্য এবং স্থায়িত্বের জন্য একটা সাংবিধানিক কাঠামো করা হয়েছে। আজকে আমাদের দেশে সংকট হচ্ছে সেই সংবিধানকেই অনেকে মানতে চাইছেন না। সংবিধানের দ্বারা নির্বাচিত হয়েছেন, কিন্তু সাংবিধানিক যে ব্যবস্থা আছে সেটাকে ভেঙে চুরমার করার চেষ্টা করছেন। এই জন্য সিপিআইএম সব বামপন্থীদের নিয়ে আমরা কি বলছি, আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, যেখানে বিহার, ওড়িশা, বাংলা আলাদা রাজ্য, এরা যাতে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে। আমাদের বেশভূষা, পোশাক আশাক, খাওয়া দাওয়া, মুখের ভাষা, আমাদের ধর্মবিশ্বাস, উপাসনার পদ্ধতি, উপাসনালয়, উপাস্য দেবতা, আমাদের বিয়ে শাদী, এসব ব্যাপারে আচার রীতিনীতি এসব আলাদা আলাদা আছে। এই যে এখানে গান হলো, সেই গানের মধ্যেও থিম সঙ্গের মধ্যে বলা হলো সম্মেলনে কত রকমের রকম ফের আছে। আমাদের জারি গান, সারি গান, ভাটিয়ালি গান, আমাদের উত্তরবঙ্গের, আমাদের দিকে ভাওয়াইয়া, আমাদের লোকগীতি, রবীন্দ্রগীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্র, আব্বাস উদ্দিন। তাহলে এগুলোকে কি করতে হয়? এখানে আপনারা যারা এখানে এসছেন, এই শীতের বিকেলেও কেউ লুঙ্গি পরে আছেন, কেউ শাড়ি পরে আছেন, কেউ সালোয়ার পরে আছেন, কেউ প্যান্ট পরে আছেন, কেউ পায়জামা, কেউ ধুতি। তাহলে এটাই হচ্ছে সমাহার। এখানে কেউ বলতে পারে না এইটাই করতে হবে। এই ইউনিফর্মিটির নাম করে এটাই বলা হচ্ছে। আদিবাসী, তপশিলি, মুসলমান, খ্রিস্টান, নেপালি, গোর্খালি, রাজবংশী, সবার নিজস্বতা আছে, স্বকীয়তা আছে। এই সবটার স্বীকৃতি দিতে হয়। কেউ যদি বলে কারোর উপর চাপিয়ে দিয়ে, তাহলে গণতন্ত্র থাকবে না। তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই জন্য এগুলো বলা হয়েছে, সব রাজ্যগুলো যাতে একসঙ্গে থাকে। সংসদীয় গণতন্ত্র এই জন্য করে দেওয়া হয়েছে যে সবার প্রতিনিধি যাতে আসতে পারে। তাহলে গণতন্ত্রকে শেষ করার জন্য বলে না, সবার প্রতিনিধি না। এই যে পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে, মাদ্রাসা, স্কুলের যখন নির্বাচন হয়, এই যে থ্রেড কালচার শুনছেন, এগুলো কেন হয়? কারণ আমারটাই চলবে, তোমারটা নয়। কেউ ডোনেশন দিতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, কথা বলতে পারবে না, মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখতে হবে, ঝান্ডা তুলতে পারবে না, অফিস করতে পারবে না, ইউনিয়ন করতে পারবে না, স্ট্রাইক করতে পারবে না, ছাত্ররা কলেজের মধ্যে দাঁড়িয়ে নিজের দাবি দাওয়া নিয়ে লড়াই করতে পারবে না, বেকার যুবরা কাজ চাই করতে পারবে না। আর তা যদি বলে, তাহলে সুদীপ্ত গুপ্ত, মহেন্দ্র বিদ্যার মতো খুন হতে হবে। এটা হয় বলেই তো আর্থিকর হয়। তাহলে সবচেয়ে যারা ভালনারেবল, মহিলা, ধর্মীয় সংখ্যালঘু, ভাষাগত সংখ্যালঘু, প্রতিবন্ধী, আদিবাসী, তপশিলি, প্রান্তিক মানুষ, দূর বাঁধের ধারে যে আছে, রেল লাইনের পারে যে আছে, খালের কিনারায় যে আছে, যাদের জীবন জীবিকা খালের কিনারায় পৌঁছে গেছে, উন্নয়নের ধান কে পায় না, রাস্তা হোক, বিজলি হোক, ঘর হোক, আবাসন হোক, খেলাধুলার সরঞ্জাম হোক, খেলাধুলার পার্ক হোক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হোক, ব্রিজ হোক, রেল লাইন হোক, যোগাযোগের ব্যবস্থা হোক, সেগুলো থেকে যে যত দূরে থাকে, গণতন্ত্র না থাকলে আর এই চাপিয়ে দেওয়ার মনোভাব থাকলে, জোর যার মুলুক তার,
যার কাছে টাকা বেশি, যার কাছে পেশি শক্তি বেশি, যার গলার জোর বেশি, যে মাতব্বর বেশি, সেই তালেবর হবে। তালেবরটা তামিল শব্দ, আমরা বাংলায় চালু করেছি অনেকদিন আগে থেকে, কারণ তালেবর বলতে নেতা, বলে না তালেবি আর তালেবর, নেত্রী আর নেতা। তাহলে মাতব্বর তালেবর কিসে হবে? সবার মতকে নিয়ে না, নিজের যা আমি যেমন পোশাক পরি সবাইকে সেরকম পোশাক পরতে হবে, আমি যে সুরে গান গাই সবাইকে সেই সুরে গান করতে হবে। তাহলে এক রকমেরই নাচ হবে, যেমন মেশিন চলে খাটাখাট, সেরকম এই যে আদিবাসী নৃত্য, এই ঝুমুর, এই যে নানান রকমের ফর্ম আছে, ক্লাসিক্যাল হোক, লোক হোক, এই সবাইকে নিয়ে চলতে হয়, সবার সুযোগ করে দিতে হয়, সবার অধিকারকে স্বীকৃতি দিতে হয়। সেটাই গণতন্ত্রের শর্ত। আর গণতন্ত্র না হলে কি হয়? বাংলাদেশে দেখছেন এই যে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, সে বৌদ্ধ হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, চাকমার আদিবাসী হোক, কেন হচ্ছে? ওরা তো ছিল ওখানে, কিন্তু কিভাবে থাকবে, কি প্রকরণে থাকবে, কোন অবস্থায় থাকবে, এটা রাজনীতি ঠিক করে। বাংলাদেশের রাজনীতি, সেখানকার জামাত, সেখানে জামাত প্রতি আরো নানান রকমের মৌলবাদী সংগঠন, তার সঙ্গে দেশি বিদেশি নানান এজেন্সি, সুদূর আমেরিকা থেকে এশিয়ার আমাদের প্রতিবেশী দেশগুলো, তারা সক্রিয়। তাহলে গণতন্ত্র মানে হচ্ছে সেখানকার মানুষ ঠিক করবে। আর এখন যেটা হলো উপদেষ্টা মন্ডলী, সেটা কেউ কোথাও বসে সুতো টেনে করে দিল। ভোগান্তি কার হচ্ছে? সে চট্টগ্রামে বলুন আর ময়মনসিংহে বলুন, ভোগান্তিটা হচ্ছে সাধারণ মানুষের। সব মানুষের হচ্ছে জিনিসপত্রের দাম যখন বাড়ছে, আকাল যখন হচ্ছে, কাজ কাম যখন নেই, অশান্তি হচ্ছে, আগুন হচ্ছে, লুটপাট হচ্ছে। আবার তার উপর হচ্ছে বেশি কাতের হচ্ছে যারা সংখ্যালঘু। এই 10 তারিখে আমরা মানবাধিকার দিবস পালন করলাম, 8ই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস পালন করলাম। কেন করা হয়? গোটা বিশ্বে তুমি যদি মানুষকে মানুষ মনে করো, তাহলে তার অধিকার তোমাকে স্বীকার করতে হবে। আর মানুষকে তুমি যদি গায়ের রং দেখে, চেহারা দেখে, পোশাক দেখে, পাগড়ি টুপি দেখে, ভাষা দেখে, খাদ্যাভ্যাস দেখে ভাগ করো, তাহলে সেখানে মানবাধিকার থাকে না, তখন মব লিঞ্চিং হয়, যা আমাদের দেশে গত কয়েক বছর ধরে হচ্ছে। কে ছোটের মাংস খায়, কে বড়র মাংস খায়, এই নিয়ে মব লিঞ্চিং। ওখানে শেষ নয়, কে আমিষ কে নিরামিষ সেই নিয়েও খুনোখুনি হতে পারে, মারামারি হতে পারে। যেমন একের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়। কদিন আগে হয়েছিল না, প্রেসটাও বলেছিল না, আমি কেস করেছিলাম, পরে ক্ষমা চেয়েছি। গুজরাটের ভোট বলছে ভোট বিজেপিকে দিতে হবে, আর তা না হলে ওই বাঙালি আপনার প্রতিবেশী মাছ ভাজবে, তার মাছের কাঁটা, তার মাছের গন্ধ সব আপনার নাকে যাবে। তার মানে এই যে শান্তিপূর্ণ সহাবস্থান, একের পাশে আরেকজন থাকতে পারে। এই জন্যই নরেন্দ্র মোদী সিএনআরসি সভায় বলেছিলেন, জনসভায় বলছেন প্রধানমন্ত্রী পোশাক দেখলে চেনা যায়, পোশাক দেখলে চেনা যায়। কেন বলবেন? এখানে কে চিনবে পোশাক দেখে কাকে? আর যদি পোশাক দেখে চেনা হয়, তাহলে মুসলমান, হিন্দু, ব্রাহ্মণ, হরিজন, তপশিলি, আদিবাসী, মহিলা, পুরুষ, বাঙালি, বিহারি, ওড়িয়া, তামিল, নেপালি সব আলাদা হয়ে যাবে। আর যদি পোশাক দেখে না চিনে, যদি মানবতার কথা দেখে, মানুষ দেখে যদি চেনেন, তাহলে সব এক হয়ে যাবে। তাহলে কারা ঐক্যের কথা বলছে?
আর কারা ভাঙনের কথা বলছে? মহারাষ্ট্রের নির্বাচন হলো, নরেন্দ্র মোদী বলছেন এক হ্যায় তো সেফ হ্যায়। আরে আমরা তো প্রথম থেকে বলে আসছি, কিন্তু আমরা যখন বলছি এক মানে সব মিলিয়ে, আর জামাত যখন বলছে, বিজেপি যখন বলছে, আরএসএস যখন বলছে, তখন একটা নির্দিষ্ট ধর্মের নামে বলছে। ওটা ঐক্য না, ওটা অনৈক্য। আর এই অনৈক্য করার জন্য যখন বলা হয় ইসলাম খতরে মে হ্যায়, আর নাহলে বলা হয় হিন্দু খতরে মে হ্যায়। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা থাকলে কেউ কোনো খাতরামে থাকে না। গণতন্ত্র না থাকলে হিন্দু খাতরে মে হ্যায়। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে, তা পাকিস্তানে হোক আর বাংলাদেশে হোক, ওখানে যারা বেশি সংখ্যায় আছে মুসলমান, তাহলে আধিপত্য কায়েম করতে হলে বহু সংখ্যকবাদ কায়েম করতে হয়। আমরা এখানে সংখ্যা বেশি, আমরাই ঠিক করব, ওটা হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। আর তাহলেই যে সংখ্যা কম, যাকে সংখ্যালঘু বলছি, বলছে তোমার তো এখানে চলবে না, তুমি বাপু এখানে তোমার মতো ধর্মাচরণ কেন করবে, তোমার মতো কেন খাবে, তাহলে হিন্দি হিন্দু হিন্দুস্তান। তাহলে আগে মন্দিরে যেত লোকে ভগবান খুঁজতে বা ভগবানের কাছে, আর আরএসএস বললো মন্দিরে যাওয়ার দরকার নেই, এখন মসজিদে যাও এবং মসজিদের তলায় গিয়ে কি আছে সেটা দেখো। এখন মোহন ভাগবত বলছেন এসব ঠিক না, সব মসজিদের মধ্যে গিয়ে শিবলিঙ্গ খোঁজা, ভগবান খোঁজা ঠিক না। আচ্ছা, কেন খুঁজছে? দেশের মানুষ কি তাই খুঁজছিল? দেশের মানুষ 2014-তে বিজেপিকে সরকার এনেছিল, কাজ খুঁজছিল। বেকার যুবদের মোদী বলেছিলেন বছরে 2 কোটি বেকারকে কাজ দেব। তাহলে আজকে দাঁড়িয়ে 10 বছর পরে বলতেন 10 দুগুণে 20 কোটি বেকারকে কাজ দিয়েছি, বেরোজগার ঘুমতে নেয় যাওগে, সবার কাজ হয়ে গেছে। এখন বলছে কাজ খোঁজার দরকার নেই, চল আমরা ভগবান খুঁজি। অদ্ভুত কথা। তাহলে দেখবেন জামাত, মৌলবাদী, মুসলমান সাম্প্রদায়িক দলগুলো আজকে বাংলাদেশে যা করছে, দীর্ঘদিন পাকিস্তানে যা করে এসছে, আমাদের দেশে হিন্দুত্বের নাম করে বিজেপি আরএসএস আলাদা কি কথা বলছে? শুধু একটু রং আলাদা, ঢং আলাদা, বড় আলাদা, দর্শন তো এক। এই জন্য যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বলি, তখন কি বলতো, এখানে বিজেপি আপনার কাছে, এখানে অনেক মানুষ আছেন তারাও শুনেছেন, অনেকে এগুলো বিশ্বাসও করেছেন যে তোমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলছো, আসলে তোমরা একটু মুসলমানপন্থী হয়ে গেছো। তোমরা ধর্মের কথা বলছো, আসলে একটু সংখ্যালঘুদের হয়ে গেছো। আরে সংখ্যালঘু মানে হিন্দু বা মুসলমান না। পাকিস্তানে যদি সংখ্যালঘু, সে শিখ হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, এমনকি মুসলমানদের মধ্যেও যদি আরো বেশি কট্টর অবস্থা তৈরি হয়, তখন বলবে শিয়ারা মাইনরিটি, আমি শুনি, তাহলে আহমেদিয়া। তাহলে তুমি ধর্ম বিশ্বাসের নাম করে যদি আক্রমণ করো, আর আপনি যদি মানবতাবাদী হন, তাহলে আপনাকে বলতে হবে এটা অন্যায়। ন্যায় অন্যায় তো ধর্মের ভিত্তিতে হবে না, দেশের ভিত্তিতে হবে না, এটা তো ইউনিভার্সাল। তাহলে আজকে প্যালেস্টাইনে যা হচ্ছে, এখানে কেউ কেউ বলে, এবং আরএসএস খুব পরিকল্পিতভাবে তারা বলাচ্ছে, হ্যাঁ তোমরা প্যালেস্টাইন নিয়ে বলছো, গাজা নিয়ে বলছো, কেন বাংলাদেশ নিয়ে বেশি বলছো না? বলে না? আরে আপনি এখানে জলপাইগুড়িতে গত বছর অক্টোবর মাস থেকে এই ডিসেম্বর 14 মাস প্যালেস্টাইন নিয়ে কত বলা হয়েছে, কি বলা হয়েছে? বরঞ্চ যত বলা দরকার তত বলা হয়নি। দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা। দ্বিতীয় কারণ হচ্ছে
এত বেশি এখানকার ঝুট ঝামেলার মধ্যে এই আর্জিকর, এই নির্যাতন, এই চুরি, এই চোর ধরো, জেল ভরো, দুর্নীতি, শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি, তার মধ্যে হিন্দু মুসলমান, কোথায় প্যালেস্টাইনে কি হচ্ছে অনেক সময় দৃষ্টির বাইরে চলে যায়। অনেক বেশি মারা গেলে, অনেক বেশি যুদ্ধ হলে তখন একটু নজর পড়ে, নাহলে নিজের লোকে এখন নিজের ব্যাপার নিয়ে বেশি ঝামেলার মধ্যে রয়েছে। যখন এটাই আজকে যা হচ্ছে, যেটাকে ফাঁসিবাদী বলি আমরা, এখন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইহুদিদেরকে বলেছিল তোমরা সংখ্যালঘু, তোমাদের কিরকম অদ্ভুত অদ্ভুত সব নিয়ম, তোমাদের পোশাক আশাক কিরকম। একটা সিনেমা ছিল, ছোটবেলায় দেখেছিলাম, পাজামা বলে। ইহুদিদের পোশাক দেখে খুন করা হচ্ছিল, গ্যাস চেম্বারে পাঠানো হচ্ছিল। এরা পায়জামা পরে পোশাক দেখে। মোদী এমনি এমনি বলেননি পোশাক দেখে চেনা যায়। আর সিএনআরসির সময় অমিত শাহ আজকে যিনি আম্বেদকরকে নিয়ে বলছেন, অশালীন মন্তব্য করছেন, হেপাচ্ছেন লোককে, তিনি কিন্তু সিএনআরসির সময় বলেছিলেন বাংলাদেশি উই পোকা, উই পোকা বলেছিলেন। এবং এই উই পোকা ফাসিস্টরা বলেছিল ইহুদিদের সম্পর্কেও। তাহলে আসলে আধিপত্য কায়েম করতে হলে জাত পাত, ধর্ম, বর্ণ, বিশ্বাস, মন্দির মসজিদের নাম করে সংখ্যাগুরু আর সংখ্যালঘুর মধ্যে ভাগ করতে হলে প্রথম অত্যাচার হয় না, প্রথমে ভাগাভাগি করে হিংসা প্রথমে হয় না, তার আগে দেশ, দয় বয় একার মধ্যে সব ঘৃণা, সেটাকে জাগাতে হয়। এই ঘৃণা জাগানো হয়েছে, আর সেই ঘৃণাকে আশ্রয় করে হিংসা বাড়ে, হিংসার চাষ করা হয়। আজকে বাংলাদেশে যা হচ্ছে সেটা ধর্মীয় হিংসার প্রতিফলন। তাহলে যারা বামপন্থী, যারা লাল ঝান্ডা ধরেন, সে সমাজতন্ত্রী হতে পারে, সে কমিউনিস্ট পার্টি হতে পারে বাংলাদেশে, সে ওয়ার্কার্স পার্টি হতে পারে বাংলাদেশে, কোন বিক্ষুব্ধ গোষ্ঠী হতে পারে, কিন্তু সে যদি লাল ঝান্ডা ধরে, সে যদি মার্ক্সবাদী লেনিনবাদী হয়, সে যদি দুনিয়ার মজদুর এক হও বলে ডাক দেয়, তাহলে তার কাজ হচ্ছে এই ধর্মীয় উন্মাদনা তৈরি করে ভাগ করার যে প্রয়াস আছে তার বিরুদ্ধে লড়াই করা। আর সেই লড়াই যখন করা হয়, এখানে যেমন বলছে বা বলছিল যে তুমি ধর্মীয় সংখ্যালঘু হয়ে কেন বলছো, তুমি বেশি সংখ্যক আছো, তুমি আমাদের সঙ্গে থাকবে, যখন মব লিঞ্চিং হবে সবাই মিলে পেটাবে, তাহলে তুমি আবার একে বাঁচানোর কথা কেন বলবে, তার অধিকারের কথা কেন বলবে? তাহলে বাংলাদেশে কারা বলছে? বিজেপি বলছে, আরএসএস বলছে না, বলছে ওখানকার যারা সংখ্যাগুরু, তাদের মধ্যে যারা মৌলবাদী, সাম্প্রদায়িক, যারা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করে, তারা বলছে। এই জন্য জ্যোতি বসু বলেছিলেন ধর্ম আর রাজনীতিকে মেলাবেন না। রবীন্দ্রনাথ বলেছিলেন ধর্মের মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তাহলে ধর্ম আলাদা আর ধর্মের মোহ আলাদা। আসলে শুধু ধর্ম নয়, ওই যে পোশাক আশাক, জাতপাত বলছি, আপনার জলপাইগুড়ির মানুষ, উত্তরবঙ্গের মানুষ আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটা লিভিং অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, এখানে নানান জনগোষ্ঠীর মানুষ আছে, যেমন রাজবংশী আছে, যেমন দেশি আছে, যেমন দাঁড়িয়ে উদ্বাস্তু মানুষ, এখানে ছিন্নমূল মানুষ এসছেন, তারা আছেন, এখানকার লোকজন আছে, তারপর দাঁড়িয়ে নেপালি ভাষী আছে, গোর্খালি আছে, তারপর চা বাগানের জন্য নানান অংশে, শুধু আদিবাসী বললে হবে না, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। তাহলে এরা শান্তিতে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, সংঘবদ্ধ থাকবে, তাহলে তো বামপন্থী হবে। তাহলে তো চা বাগানের মজুরি নিয়ে লড়াই হবে, সেখানে যে শোষণ চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। সে লড়াই হয়েছে এইখানে। এই যে শহীদ বেদি, যেখান থেকে আমরা শহীদকে মালা দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে কেন আমরা সম্মেলন শুরু করি? এটা কোনো আচার উপাচার না, এটা আমাদের বিচারের একটা অংশ। কারণ আমরা যে লড়াই লড়ছি আমরা আজকে শুরু করিনি, আমাদের পূর্বসূরীরা এটা বুঝেছিলেন। খেটে খাওয়া মানুষ, তার অধিকার, তার পায়ের তলার মাটির জন্য লড়াই,
তাহলে বলা হয়েছিল লাঙ্গল যার জমি তার, তাহলে জমিদার জমিদারের বিরুদ্ধে বলা হয়েছিল তেভাগা। এই জলপাইগুড়িতে যখন তেভাগার আন্দোলন হয় তখন কে হিন্দু কৃষক কে মুসলমান কৃষক এক কাট্টা হয়েছিল, কে রেল শ্রমিক কে চা বাগানের শ্রমিক এক কাট্টা হয়েছিল। তাহলে শ্রমিক আর কৃষক মিলে নারী পুরুষ নির্বিশেষে বরঞ্চ পুলিশে ব্রিটিশ পুলিশের অত্যাচারের বিরুদ্ধে মহিলারা আহ্বান হয়েছিলেন, তারপরে লড়াই হয়েছিল। তাহলে লড়াই সংগ্রাম মানুষকে এক কাট্টা করে, আর শোষণ শাসন সে ডিভাইড এন্ড রুল মানুষকে ভাগ করে, সেই ভাগ করার চেষ্টা হচ্ছে। আমরা আমাদের চোখের সামনে আসামকে দেখেছি, আমরা মণিপুরকে জ্বলতে দেখছি গত 1.5 বছর ধরে, সেখানকার মা বোনদের উপর অত্যাচার দেখছি, গণধর্ষণ দেখছি, খুন দেখছি। আর ডবল ইঞ্জিনের সরকার দিল্লিতে বসে আর মণিপুরে বসে আমরা দেখতে পাচ্ছি একটা মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চলে যাও সরে যাও সেটা বলার ক্ষমতা দিল্লির বিজেপি সরকারের নেই। এখানে কি বলে ভোট হলে ডবল ইঞ্জিনের সরকার হলে অনেক কিছু হবে। মণিপুর তো উদাহরণ ডবল ইঞ্জিনের সরকার, আসাম তো উদাহরণ ওই ডবল ইঞ্জিনের সরকার। কিরকম এখন দেখলেন গণধর্ষণ হলো, আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে খেলছে, গরিব মানুষ মেহনতি মানুষের অধিকারকে নিয়ে খেলছে। তাহলে যখন আমরা তার প্রতিবাদ করব তখন সেখানে আসাম, বাংলা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এত আলাদা করে দেখলে হবে না। নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহর দোহাই বললে তো হবে না। তাহলে নিয়ম মানে, ন্যায় মানে, ইনসাফ মানে তো সবার জন্য। তাহলে সে ময়নাগুড়িতেই হোক আর আরজিকরেই হোক, সে জয়গাঁওতেই হোক আর জয়নগরই হোক, আপনি যদি নীতির ওপর দাঁড়িয়ে রাজনীতি করেন তাহলে আপনার নীতি আপনাকে বাধ্য করবে। এটা অন্যায়। মহিলাদের সুরক্ষার প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন, সমান অধিকারের প্রশ্ন, আর তার জন্য জাস্টিস, ইনসাফ আপনাকে চাইতে হবে। আর যদি আপনি নীতির ওপরে না দাঁড়িয়ে ধর্মের নামে, পোশাকের নামে, জাতিসত্তার নামে ভাগ করেন তাহলে বলতে হবে ওটা তো ওইখানকার ব্যাপার, এখানকার ব্যাপার নয়। তা তো তার দক্ষিণের ব্যাপার, উত্তরের ব্যাপার নয়। তা তো তা আদিবাসী মেয়েকে করেছে, আমাদের কোনো ব্যাপার না। তাহলে তো ওটা একজন তপশিলি জাতির মেয়েকে করেছে, আমাদের ব্যাপার নয়। তাহলে ধর্ষণে যদি আপনি বিরোধী হন, সেটা হাঁসখালিতেই হোক আর হাতরাসেই হোক, নীতিগত অবস্থায় তার আপনার বিরোধিতা করতে হবে। তাহলে জম্মুতে আসিফা কাণ্ড হোক আর উন্নতে তপশিলি জাতির মেয়ে হোক, আপনাকে তার বিরুদ্ধে বলতে হবে। আমাদের সংবিধান তো এই অধিকারই দিয়েছে, সেই চেষ্টাই তো আমরা করছি। আর এই জন্যই মোদী, অমিত শাহ, RSS, বিজেপি, মোহন ভাগবতের, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের উপরে এত রাগ। পার্লামেন্টে দেখলেন না কি বললো? কারণ আম্বেদকর এর মতো লোকজন তার নেতৃত্বে এই সংবিধানে পিছিয়ে পড়া মানুষ, দুর্বল মানুষ, সংখ্যালঘু মানুষ, তপশিলি জাতির মানুষ, আদিবাসী মানুষ, তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করেছেন। RSS, বিজেপি মানে, মনুবাদী মানে, মনুস্মৃতি না মানে মুসলমানদের অধিকার থাকবে না, আদিবাসী তপশিলিতে থাকবে না, মহিলাদের থাকবে না। তাহলে এই যে ব্রাহ্মণ্যবাদ, সেটাকে প্রতিষ্ঠা করতে চাইছি। সামনে এসে বলবে আমি তোমাদেরই লোক। সে নাটক করে দেখবেন, যে মণিপুরে গিয়েছিল, নাগাল্যান্ডে গিয়েছিল, মোদী কিরকম সব, মমতা যখন এখানে এসেছিল কিরকম হাতে গ্লাভ লাগিয়ে আদিবাসীদের মধ্যে গিয়ে নাচ করছিল না? কিন্তু এখন যখন মণিপুরে চিৎকার হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, ওদিকে খুন হচ্ছে, কারফিউ হচ্ছে, ওই মণিপুরের মানুষ, সে কুকি হোক আর সে মণিপুরি হোক, তারা একই মণিপুর রাজ্যটা একসঙ্গে ছিল। ডবল ইঞ্জিন সরকার মানে ভারত বাংলাদেশের মধ্যে যেরকম কাঁটাতারের বেড়া আছে, ওরকম একটা রাজ্য মণিপুরের মধ্যেও কাঁটাতারের বেড়া করে
সেন্ট্রাল ফোর্স, মিলিটারি, স্টেট ফোর্স সব পার্টিশন করে দিয়েছে। এপারের মানুষ ওপারে যাবে না, ওপারের মানুষ এপারে যাবে না, পাহাড়ের মানুষ সমতলে নামবে না, সমতলের মানুষ পাহাড়ে যেতে পারবে না। আর যদি ফাঁক ফোকর দিয়ে চলে যায় তাহলে মব লিঞ্চিং হবে, নাহলে রেপ হবে। তাহলে আমরা যখন গলা ফাটাই, গণতন্ত্র চাই, সাংবিধানিক ব্যবস্থা চাই, এটা কোনো একটা জাতি, কোনো একটা উপজাতি, কোনো একটা জনগোষ্ঠীর জন্য নয়, দেশের জন্য আর দেশের মানুষের জন্য। তাহলে রাজনীতিটা দেশের জন্য হবে, দেশের মানুষের জন্য হবে, না একটা নির্দিষ্ট ধর্মের জন্য হবে, না একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য হবে? অবশ্যই প্রথমে আমি বললাম, অনেকে পরে এসছেন, নির্দিষ্ট জনগোষ্ঠীর যে স্বকীয়তা আছে, যে নিজস্বতা আছে, যে সাংস্কৃতিক ধারা আছে, যে জীবনশৈলী আছে, যে বিশ্বাস আছে, সে অধিকার স্বীকার করতে হবে। শহীদ বেদির কথা বলছিলাম, সেখানে আমাদের শহীদদের যখন আমরা স্মরণ করলাম, শিল্পীকে আমি ধন্যবাদ জানাবো, পেছনে ব্যাকড্রপ হিসেবে তারা ব্যবহার করলেন। সেখানে দাঁড়িয়ে এই সব বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের প্রতীকী সমাহার করলেন। হিন্দিতে বলে সাজা শাহাদত, সাজা বিরাসত। এই ডিসেম্বর মাস, এই 17 থেকে 19 ডিসেম্বর কাকরি কাণ্ডে 4 জন শহীদ হয়েছিল। ব্রিটিশ জেলে 4 জনকে ফাঁসি দিয়েছিল। একসঙ্গে তারা কাজ করেছিল স্বাধীনতা আন্দোলনে, কিন্তু ফাঁসি দেওয়ার আগে তাদেরকে 4টে আলাদা জেলে রাখা হয়, আর আলাদা সময় তাকে ফাঁসি দেওয়া হয় 17 থেকে 19। হায়দ্রাবাদ জেলে, গোন্ডা জেলে, গোরখপুর জেলে, এলাহাবাদ জেলে। কোথাও রামপ্রসাদ বিসমিলকে, কোথাও আশফাকুল্লাহকে, কোথাও রাজেন লাহিড়ীকে, কোথাও ঠাকুর রোশন সিংকে। ভাবুন, একজন আশফাকুল্লাহ একেবারে 5 ওয়াক্তি নামাজি, রামপ্রসাদ বিসমিল পুরো আর্য সমাজী। যেখানে লেখা আছে, তার মনে পড়লো সকালে এসে এখন আর্য নাট্য সমাজের সাইনবোর্ড দেখলাম 1904-এর, আজ থেকে 120 বছরের আগে। এখনো সেভাবে আর্য সমাজ নেই, কিন্তু রামপ্রসাদ বিসমিল আর্য সমাজ, ঠাকুর রোশন সিং ঠাকুর, আর রাজেন লাহিড়ী বাঙালি। ব্রিটিশ এক জায়গায় ফাঁসি দিল না 4 বন্ধুকে, 4 কমরেডকে, 4টে আলাদা জেলে দিল, আলাদা সময় দিল। তার মানে ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুল আলাদা করতে চাইছিল। আজকে যারা সংখ্যালঘু আমাকে ভাগ করে, আশফাকুল্লাহকে জেলখানায় ব্রিটিশ জেলারকে, তার নাম ছিল নিজাম, তাকে পাঠায়। সে জেলে গিয়ে বলে, তুমি আশফাকুল্লাহ, তুমি রামপ্রসাদ বিসমিলের রাস্তায় কেন গেছো? ও তো হিন্দু, আর্য সমাজী, ও যখন দেশ স্বাধীন করবে ওটা তো তোমার হবে না। আশফাকুল্লাহ যদি ধর্মীয় ভাবনায় থাকতো তাহলে ব্রিটিশের ওই চাপটা চলে যেত। আশফাকুল্লাহ বলল, সে যে লড়াই লড়ছে সেটা এই দেশের জন্য লড়ছে, এই দেশটা যতটা রামপ্রসাদের ততটা আশফাকুল্লাহ। তাহলে রামপ্রসাদ যদি ফাঁসিতে যায়, আশফাকুল্লাহ ফাঁসিতে যাবে, দেশটা আমার তোমার সবার। আজকে মৌলবাদী শক্তি, আজকের সাম্প্রদায়িক শক্তি এইটাকে ভাগ করতে চাইছে। বাংলাদেশে যার প্রতিফলন দেখছেন সেটা হচ্ছে এই সংখ্যাগুলোকে ভাগ করার রাজনীতি হয়েছে। তা আপনি যদি বাংলাদেশের সংখ্যালঘুর জন্য যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে মণিপুরের জন্য কাঁদবে, তাহলে এদেশে সম্বল হলে সেখানেও কাঁদতে হবে। তাহলে দেশটা আপনার আমার সবার যদি ভাবেন, তাছাড়া দক্ষিণেই হোক আর উত্তরেই হোক, পশ্চিমে হোক আর পূর্বে হোক, এটাই হচ্ছে কমিউনিস্ট পার্টি। যে পার্টির সম্মেলন আমরা করছি, যদি পাকিস্তানে একজন কমিউনিস্ট থাকে, তাকে নীতির জায়গায় তার মার্ক্সবাদী লেনিনবাদী দৃষ্টিভঙ্গি থেকে তাকে সেখানকার সংখ্যালঘুর উপর অত্যাচার হলে রাস্তায় নামতে হবে, একজন হলে ঝান্ডা নিয়ে বেরোতে হবে। আর বাংলাদেশও তাই হচ্ছে। আর সাম্প্রদায়িক শক্তি ওখানে দাঁড়িয়ে হিন্দু মুসলমান ভাগ করবে, এখানে দাঁড়িয়ে তার কাজ হবে হিন্দু মুসলমান ভাগ করা। অন্যায় যে করে
আর অন্যায় যে সহে, সেটা দুটোকেই আপনাকে সমান ভাগে দেখতে হবে। কেন রবীন্দ্রনাথ কেন বললেন তৃণ সমদহে? আর সেই অন্যায় প্যালেস্টাইনে ইহুদিদের নাম করে যদি ইসরায়েল যা করছে করে, তাহলে যে ইহুদি ধর্মের মানুষ সব রাস্তায় নেমেছে। ইংল্যান্ডে থাকলে, আমেরিকায় থাকলে, ইউরোপের কোন শহর থাকলে, সে যদি ধার্মিক মানুষ হয়, সে বলবে আমার ধর্মের নামে তুমি গণহত্যা করতে পারো না, তুমি শিশু হত্যা করতে পারো না, তুমি বোম মেরে কার্পেট বোম্বিং করে সব ঘরকে একেবারে ধূলিসাৎ করতে পারো না। এই ইহুদি ধর্মের নামে যখন হিটলার তাকে খুন করছিল, গ্যাস চেম্বারে পড়াচ্ছিল, গোটা দুনিয়া জোড়া কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা, ফাঁসিবাদ বিরোধী মানুষ, রবীন্দ্রনাথ, প্রেমচাঁদ থেকে শুরু করে জ্যোতি বসু সবাই এক কাট্টা হয়ে বলেছিলেন এটা অন্যায়। গান্ধীও বলেছিলেন অন্যায়। সেখানে কে গান্ধীবাদী কে মার্ক্সবাদী এই তফাৎটা থাকে না, এটা মানবতার কথা। আজকে দুর্ভাগ্য সেই ইহুদি যারা অত্যাচারিত হয়েছিল হিটলারের হাতে, নেতানিয়াহু যদি ইহুদি ধর্মের নাম করে প্যালেস্টাইনে শিশু হত্যা করেন, গণহত্যা করেন, আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে তখন আপনি হিটলারের বিরুদ্ধে ছিলেন। তখন ইহুদি প্রেমের জন্য না, সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে তার জন্য, সংখ্যাগুরুবাদ, আধিপত্যবাদ, ফাঁসিবাদ হচ্ছে তার বিরুদ্ধে লড়াই হয়েছিল। তাহলে আজকে যদি আপনি ধর্মের নামে করতেন, তাহলে এখন বলবেন না না বাবা ইহুদিরা করছে, আমি তো ইহুদির পক্ষে ছিলাম, তাহলে ইহুদির পক্ষে থাকতে হবে। আর আপনি যদি রাজনীতি দেখেন, আপনি যদি জিও পলিটিক্যাল সিচুয়েশন, ভূ রাজনীতি ব্যাপারটা দেখেন, তাহলে আপনাকে বলতে হবে এটা অন্যায় হচ্ছে। মজার হচ্ছে আরএসএস, বিজেপি, সংঘ পরিবার, হিটলার তার গুরু, যখন ইহুদি হত্যা করছিল তখন সে হিটলারের পক্ষে ছিল এবং তাদের গুরুরা লিখে দিয়েছিল হিটলারের কাছ থেকে শিখতে হবে, মুসলিনের কাছ থেকে শিখতে হবে কিভাবে সংখ্যালঘু নিধন করা যায়। আর আজকে যখন ইহুদিরা নাম করে নেতানিয়াহু, যখন ইসরায়েল জায়নবাদীরা যখন করছে, তখন এখানকার আরএসএস, সংঘ পরিবার বদল হয়ে যাচ্ছে, খুব ভালো হচ্ছে, আমাদের ওই রকমই করতে হবে প্যালেস্টাইনে যেরকম হচ্ছে। এখানেই বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ, শুধু ঝান্ডা নয়ের জন্য নয়। তুমি বিচার করছো জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষার নাম করে। আর এখানে দাঁড়িয়ে আমাদের বলতে হয়, যখন খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, শোষিত মানুষ, নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, তার উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে, তার উপাস্য দেবতা আলাদা হতে পারে, তার উপাসনা গৃহ আলাদা হতে পারে, তার পোশাক আলাদা হতে পারে, খাদ্য আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু সবার উপরে মানুষ সত্য। তুমি যদি মানুষ হও, তাহলে মানুষের উপরে অত্যাচার যদি হয়, যদি বেশি শক্তিমান হিসেবে সে যদি হিংসা ছড়ায় দুর্বলের উপরে, তাহলে তোমাকে দুর্বলের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের ঘটনায় এখন অনেকে বুঝেছে যে সংখ্যালঘু মানে মুসলমান না, রিলেটিভ, আপেক্ষিক। এখানে সংখ্যালঘু মানে মুসলমান, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন। বাংলাদেশের সংখ্যালঘু মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরো কেউ থাকতে পারে, নাস্তিক মানুষ থাকতে পারে, আমাদের আরো হতে পারে। এমনকি কেউ বলতে আমি সালাফিস্ট, আর ওরা হচ্ছে মাজারপন্থী, তাহলে মাজারের উপর আক্রমণ করো। এটা আমি এই জন্য বললাম, এই যে ভিডিও চলছে না, কি হচ্ছে তো ইউরোপের লোকজন দেখিয়ে দিল যে মাজারে আক্রমণ হচ্ছে, বাংলায় লেখা আছে মাজার শরীফ, আর দেখাচ্ছে দেখো মন্দিরের উপর কিরকম আক্রমণ হচ্ছে। এইভাবেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া মানুষের মননের মধ্যে, চিন্তার মধ্যে এরকম ঘৃণা ছড়িয়ে দেয়, মিথ্যাচার করে। দাঙ্গা যেরকম গুজব করে হয়, এখানে যেরকম মন্দিরের সামনে গরুর মাথা হোক বা গরুর রক্ত হোক, মসজিদের সামনে, মাজারের সামনে শুয়োরের মাংস হোক বা শুয়োরের মাথা হোক, ব্যাস মানুষের মাথা তখন আর থাকে না, তখন বিগড়ে গিয়ে মানুষের মাথার জায়গায় কারণ শুয়োরের মাথা হয়ে যায়, খুব খারাপ করে বললাম, আর গরুর মাথা হয়ে যায়। গুজব এমন জিনিস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক
এখন তো আরো বেশি। আচ্ছা, একটা মাজারে রক্তের দাগ লাগা আছে, যারা দাঙ্গা করতেছে তারা কি বলবে? ওটা শুয়োরের রক্ত বলবে না? আচ্ছা, মন্দিরে যদি একটা রক্তের দাগ দেখা যায়, সামনে যদি মাংস দেখা যায়, তাহলে কি বলবে যারা দাঙ্গা করতে চায়? এটা গরুর মাংস। আরে আপনার একটা ডেঙ্গি হলে, যা হচ্ছে এখন চারিদিকে, ম্যালেরিয়া হলে বলে রক্ত পরীক্ষা করতে হবে, 2 দিন পরে বা 3 দিন পরে রিপোর্ট করতে হবে এটা কি হয়েছে, আপনার রক্ত, কিন্তু তাতে কি দোষ হয়েছে। আর ওখানে কোনো পরীক্ষা করে না রক্তটা, আজ পর্যন্ত কেউ পরীক্ষা করেনি। ওই যে মাজারটা দেখলো বা মন্দিরে দেখলো, রক্ত দেখলেই ওটা গরু বা শুয়োরের হয়ে গেল, কোথায় রক্ত আছে সেটাকে দেখে নিয়ে। আজ পর্যন্ত পুলিশ বলেছে ঠিক আছে, রক্তের স্যাম্পলটা নিয়ে যাচ্ছি, পাঠাচ্ছি, এবং তারপর ওখানে টেস্ট করে ল্যাব থেকে বলবে যেটা আসলে গরুর ছিল। কেন বলছি? কালকেই দেখেছেন, খবর বেরিয়েছে 6-7 বছর পরে মব লিঞ্চিং করেছিল গরুর মাংসের নাম করে, তারপরে সেটা ল্যাবে গেছিল, তারপরে কোর্টে গেছে, আর এখন দাঁড়িয়ে শাস্তি হয়েছে, আজীবন কারাবাস হয়েছে। যারা খুন করেছিল গরুর মাংসের নাম করে, ওটা আসলে গরুর মাংস ছিল না। এটা তো আমি ধর্মনিরপেক্ষতার কথা বললাম, কিন্তু আমরা কমিউনিস্ট হিসেবে বলি, আরে কেউ যদি গরুর মাংস খায়, সে অন্য কাউকে বলতে পারবে না তোমায় খেতে হবে, তুমি নিজের মত অন্যের উপর চাপাতে পারবে না। পরিষ্কার কথা, কারণ খাদ্যের সঙ্গে ধর্মকে যোগ করা যাবে না। কেউ মাছ খায়, কেউ মাছ খায় না। তুমি গুজরাটে বলতে পারবে না বাঙালি থাকতে পারবে না, কারণ তো বাঙালি আসলেই মাছ খাবে। এটা কোথায় যাবে? আমি ডাল খেতে পারি, ডাল না খেতে পারি, কিন্তু কে ছোলার ডাল খাচ্ছে, কে মসুর ডাল খাচ্ছে, কে অরহরের ডাল খাচ্ছে, কে মুগের ডাল খাচ্ছে, এ নিয়ে দাঙ্গা হবে। তাহলে মাংস তাই, কে মুরগির খাবে, কে ছাগলের খাবে, কে গরুর খাবে, সে নিয়ে দাঙ্গা হবে। এটাকে ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জুড়ে দেওয়া হয়। মৌলবাদী মানে তাই। বাংলাদেশে জামাতপন্থীরা, হেফাজতে ইসলাম, আমি নাম নিয়ে বলছি, তারা ইসলামের হেফাজত করছে না, নাম দেয় হেফাজতে ইসলাম, কিন্তু আসলে যারা ইসলাম বিরোধী বা ইসলামপন্থী নয়, তার উপরে আক্রমণ করতে হবে। তার এখানে যারা বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দু রক্ষা করতে হবে, তাদের উদ্দেশ্য হিন্দু রক্ষা করা না, তাদের উদ্দেশ্য হচ্ছে যারা অহিন্দু আছে তাদের প্রতি ঘৃণা তৈরি করা। এইটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি অনেকটা সময় সে অর্থে নষ্ট করলাম। আচ্ছা, 15 বছর আগে যদি এখানে সম্মেলন হতো, যেটা আমাদের হয় জেলা সম্মেলন, 15 বছর আগে যিনি রাজ্য সম্মেলন সম্পাদক ছিলেন, তিনি যদি আসতেন সিপিআইএম এর, তিনি কি এইসব কথা বলতেন? আপনাকে এইসব কথা শুনেছেন? তাহলে পরিবর্তনের নামে 11 সালের পর থেকে আর 14 পর থেকে এখানে তৃণমূল আর ওখানে বিজেপি আসার পরে যে রাজনীতিটা হচ্ছে, তার সবচেয়ে বড় কথা হলো, যেখানে আগামী চা বাগানের শ্রমিকের কথা বলার কথা, তার মজুরি বলার কথা, বেকার ছেলে মেয়েদের কাজের অধিকার পাওয়ার কথা বলার কথা, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বলার কথা, কোথায় 7 থেকে ব্রিজ হবে, কোথায় রাস্তা চওড়া হবে, কোথায় স্কুল কলেজ হাসপাতাল হবে, কোথায় কল কারখানা হবে, আমাদের ছেলে মেয়েরা তাদের মেধা বুদ্ধি দিয়ে তাদের পেশা বেছে নেবে, তাদের বৃত্তি শিক্ষা দিয়ে কিভাবে আমরা উপযোগী করব, তারা কি করে বুড়ো বাপ মায়ের জন্য দু মুঠো ভাত জোগাড় করতে পারবে, নিজের মাথার উপরে কিভাবে ছাদ জোগাড় করতে পারবে। এটাই তো কথা ছিল কমিউনিস্ট পার্টির। তাহলে দক্ষিণপন্থার উত্থান মানে হচ্ছে তারা গোটা রাজনীতির বিষয়টাকে গুবলেস করে দিয়েছে। তাহলে আপনাকে আর্জিকর বলতে হবে, ধর্ষণ বলতে হবে, গণধর্ষণ বলতে হবে, আর বিচার চাইবার জন্য রাস্তায় নামতে হবে। কেন রাত জাগলো মেয়েরা? আর শুধু মেয়েরা নয়, তাদের সঙ্গে ছেলেরা, অল্প বয়সীরা, বয়স্করা, গোটা বাংলা এক হলো। অনেকদিন পরে অনেকে বলছেন এই প্রথম এত মানুষ একসঙ্গে হলে। আচ্ছা বলুন তো, একটা হাসপাতালের মধ্যে একটা মেয়ে যে পিজিটি ডিউটি করছে 36 ঘন্টা, তার মধ্যে তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, আর সরকারের তরফ থেকে প্রথম কাজ হলো, হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষের প্রথম কাজ হলো সাক্ষী সাবুত কিভাবে লোপাট করবো। আপনি বলবেন ন্যায় রাজত্ব চলছে, যাকে জিজ্ঞেস করবে না খুবই অন্যায় হচ্ছে। তাহলে কি করতে হবে? বলে কি করব, ভোটের সময় এমন জুলুম করে, এত বোমা বন্দুক পিস্তল বার করে, পুলিশ এমন তৃণমূলের দালালি করে, মস্তানি এমন করে, আমরা আমাদের কথা তো বলতে পারি না, বল না, আমরা তো আমাদের মত দিতে পারি না।
আবার কেউ কেউ বলে, আর তোমরা তো ছোট হয়ে গেছো না, কমজোর হয়ে গেছো, তো তোমাদেরকে ভোট দিয়ে কি লাভ হবে? আসলে তো কোনো কামে লাগবে না, ভোটটা নষ্ট হয়ে যাবে। কে বলছে? কাকে বলছে? আরে এই লোক যুক্ত হলে, যেটা শরীরদা বলছিল, সেটাই তো শক্তি, মানুষ তো শক্তি। তাহলে মাঝখানে বিজেপি এসে বলল হিন্দু আলাদা, মুসলমান আলাদা, উত্তরবঙ্গ আলাদা, দক্ষিণবঙ্গ আলাদা, আদিবাসী আলাদা, তপশিলি আলাদা, তাই তো? তাহলে মানুষ একটা হলে শক্তি বাড়ে, মানুষ ভাগ হয়ে গেলে শক্তি কমে। তাহলে লাল ঝান্ডা আলাদা কোনো শক্তি নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান সব এক জায়গায় যখন হয়, তখন একটা বড় সমাহার হয়। मंदिर मस्जिद गुरुद्वारों में बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटा, मत बांटो इंसान को। তারা ইনসানকে ভাগ যারা করে, তারা এই মানুষের শক্তিটাকে কমজোর করছে। যারা বলে সিপিএমটা দুর্বল হয়েছে, বামফ্রন্ট দুর্বল হয়েছে, আসলে কৃষক দুর্বল হয়ে গিয়েছে। সে ফসলের দাম পাচ্ছে না, সার নিয়ে কেলেঙ্কারি হচ্ছে, সারের দাম বাড়ছে, বীজ ঠিক মতো পাচ্ছে না, বীজের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, অথচ ফসল বিক্রি করতে গিয়ে সে সবজি হোক, সে ফল হোক, সে দাম পাচ্ছে না। তা তো লড়াই দরকার। তাহলে কমিউনিস্ট পার্টি বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইটা একা হয় না, লড়াইটা অনেককে নিয়ে করতে হয়। তাহলে শ্রমিক হোক, কৃষক হোক, ক্ষেত মজুর হোক, দিন মজুর হোক, পরিযায়ী শ্রমিক হোক, যারা এরাজ্যে এখানে কাজ করার কথা, তাদের কফিন বন্দি লাশ আসছে। কখনো সিকিমে ফরকা বাড়ি ভেসে যাচ্ছে, কখনো মেঘালয় ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, কখনো বিল্ডিং এর উপর থেকে পড়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা ছিল না। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে বামফ্রন্ট কি চাইছিল? আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে শিক্ষা আছে তাকে আরো বাড়াতে হবে। জ্যোতি বসু চেয়েছিলেন শিক্ষা সবার জন্য হোক, ফ্রি হোক, তাই করা হলো। যার নানি দাদি ঠাকুমা ঠাকুরদা কোনোদিন স্কুল কলেজ আসেনি, তারা স্কুলে এলো, স্কুল পেরিয়ে শিক্ষক হয়ে গেল। এখন কি হচ্ছে? বিজেপি তৃণমূল মিলে আপনার জেলায় খবর নিন, স্কুল বন্ধ হচ্ছে, কলেজে ছাত্র ভর্তি হচ্ছে না। কারণ আমরা চেয়েছিলাম এরা শিক্ষিত হয়ে, দক্ষ হয়ে, নিজের মগজ, নিজের দেমাগ ব্যবহার করে, নিজের বুকের বলকে ব্যবহার করে, নিজের শক্তিকে ব্যবহার করে, সৃজনশীল কাজের মধ্য দিয়ে টেকনোলজিকে ব্যবহার করে আধুনিক শিল্প সম্ভার গড়ে উঠুক। তাহলে সব সালের একটা হলো। যারা এখন হিন্দু মুসলমান করছে, তারা কিন্তু সব এক জায়গায় চলে গিয়েছিল। বিজেপি, তৃণমূল, জামাত, জমিয়াত, মাওবাদী, নকশাল, এসইউসি, কংগ্রেস সব এক কাটকা হয়ে গেল। সব ছেলেরা একটা হলো যে লাল হাঁটাও, লাল হটলো, শুধু বাংলা থেকে না, ত্রিপুরা থেকে গোটা দেশে লাল কমজোর হলো। কার শক্তি বাড়লো? কার দাপট বাড়লো? দক্ষিণপন্থীদের বাড়লো। তখন কিন্তু দক্ষিণপন্থীরা এক কাটকা হয়েছিল, কারণ মনে করছিল লাল যদি হটে যায় তাহলে আমাদের সবার দোকানদারি খুলে যাবে। আজকে দাঁড়িয়ে যদি আবার দেশের অবস্থা ফেরাতে হয়, আমাদের গণতন্ত্র, আমাদের ধর্মরক্ষা, আমাদের নিজের অধিকার, আবাসনে নিজের ঘরের টাকা, নিজের বাসস্থানের টাকা, নিজের 100 দিনের কাজের টাকা, নানান রকমের যে সমস্ত সরকারি প্রকল্প আছে দুর্নীতিমুক্ত, সেগুলো প্রয়োগ এবং তার টাকা যদি আমাকে পেতে হয়, তাহলে একসঙ্গে হতে হবে, আওয়াজ তুলতে হবে। কৃষক আন্দোলন থেকে আজিকার আন্দোলন এটাই শিখিয়েছে, আমরা যখন একসঙ্গে হই তখন হিন্দু মুসলমান চলে না। বাংলাদেশের ঘটনা তো শুরু হয়েছে আগস্ট মাস থেকে, তখন কিন্তু এত হিন্দু মুসলমান হচ্ছিল না, কারণ তখন আরজিকর নিয়ে ইনসাফ চাই, জাস্টিস ফর আরজিকর, বিচার চাই বলে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই একটা হয়ে আমরা আওয়াজ তুলছিলাম। তার আন্দোলন সংগ্রাম যখন জোরদার হয়, তখন এই সাম্প্রদায়িক বিভাজন কমে যায়। আর যখন আন্দোলন একটু থ্রেট কালচার দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, পুলিশ পারমিশন দেবে না, চিকিৎসকদেরকে বদলি করে দেবে, দোষীদেরকে আড়াল করবে, আন্দোলনটাকে ভেঙে দেবে, তাহলে লাভ কার হবে? তাহলে তৃণমূল বলছে আমরা আন্দোলন ভেঙে দিচ্ছি,
আর বিজেপি বলছে এই সময় চলো জোরদার হিন্দু নামে মুসলমান আর মুসলমান নামে হিন্দু। লাল ঝান্ডার লড়াই মানে হচ্ছে এই সবাইকে নিয়ে, আর সাম্প্রদায়িক শক্তির লড়াই মানে হচ্ছে একের সঙ্গে অন্যের। আপনাদের ঠিক করতে হবে, মানুষকে ঠিক করতে হবে, এ রাজ্যের মানুষকে ঠিক করতে হবে, এ দেশের মানুষকে ঠিক করতে হবে। তাহলে আমরা কি একে অপরের বিরুদ্ধে লড়ে নিজের শক্তি ক্ষয় করব, না একসঙ্গে আরেকজনকে জুড়ে নিয়ে আমাদের শক্তি সঞ্চয় করে আরো জোরদার লড়াই করব? এই সম্মেলনে সেই বিষয়ে আলোচনা হবে। এই সম্মেলনে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। সবাই আলোচনা করতে পারবেন না, নির্বাচিত এরিয়া কমিটি থেকে প্রতিনিধিরা এসছেন, তারা বসবেন, দুদিন আলাপ আলোচনা হবে। এখানকার রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, তাদের নিজস্ব স্বকীয় দাবি, এখানকার স্থানীয় দাবি, তার সঙ্গে রাজ্যের, তার সঙ্গে দেশের, তার সঙ্গে বিশ্বের, এই সবটাকে জুড়ে নিয়ে আগামী দিনে আমরা কি করতে পারি, কি করা সম্ভব, কি করা দরকার, সেগুলো আমরা সিদ্ধান্ত করব। কাদের নেতৃত্বে করা হবে সেগুলো তারা নির্বাচিত করবেন, যাতে আমাদের শ্রেণী আন্দোলন, আমাদের শ্রমিক আন্দোলন, আমাদের কৃষক আন্দোলন, আমাদের ক্ষেত মজুর আন্দোলন, আমাদের বিজ্ঞান মনস্কতার আন্দোলন, আমাদের পরিবেশকে বাঁচানোর আন্দোলন, আমাদের নদী, নালা, পাহাড়, পর্বত, টিলা, আমাদের ঝর্ণা, আমাদের পুকুর, আমাদের দিঘি, এই সব গ্রাস করে নিচ্ছে। যখন আপনাদের বলেছে একটু হিন্দু মুসলমান করো, মন্দির মসজিদ করো, তখন তৃণমূলের খাতের তলা থেকে টাকা বেরোচ্ছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, রেশনের দুর্নীতি হোক, যে কোনো পুলিশের নিয়োগের দুর্নীতি হোক, সরকারি যে কোনো প্রকল্প হোক, যে টাকা মহিলারা পাচ্ছে, যা কৃষক পাচ্ছে, যা শ্রমিক পাচ্ছে, তার 4 গুণ বেশি টাকা পাওয়া যেত যদি ওই মন্ত্রীগুলো যারা এখন জেলে যাচ্ছে আর বিজেপি দ্বারা আবার বেরিয়ে আসছে, দেখছেন একটা করে ঢুকছে আর বেরোচ্ছে। আর জীবন কাণ্ডে চার্জশিট করছে সিবিআই, বলছে পুলিশও বললো আর সিবিআইও বলছে ওই অভয়ার মায়ের কিন্তু আমরা সাক্ষী নেব না। কেউ কেউ বলে না এ রাজ্যের পুলিশকে দিয়ে হবে না, ওইখানকার পুলিশকে দিয়ে হবে, তৃণমূলকে দিয়ে হবে না, বিজেপিকে দিয়ে হবে, বিজেপিকে দিয়ে হবে না, তৃণমূলকে দিয়ে হবে। রসুন দেখেছেন? রসুন শীতকালে রসুন হয়, এখানে কম হয়, আদা হয়। রসুনে দেখবেন কোয়াগুলো আলাদা আলাদা, কিন্তু তার পেছনটা এক জায়গায় বাঁধা। ওই রকম RSS এর সব কোয়াগুলো আলাদা, কিন্তু পেছনটা এক জায়গায় বাঁধা। সেখানে মমতা আর মোদী, বিজেপি আর তৃণমূল, অভিষেক আর শুভেন্দু, সব হাতি কে 2 দাঁত, দিখানে কে আর খানে কে আরেক। যখন খাচ্ছে, আদানি আম্বানি যখন রাজত্ব করছে, তখন সেখানে কিন্তু এই হিন্দু মুসলমানকে দেখে নেবে, মুসলমান হিন্দুকে দেখে নেবে, এইসব হচ্ছে না। তখন কিন্তু সব এক হ্যায়। তাহলে লুটেরারা যদি এক হয়, গুন্ডা মস্তানরা যদি এক হয়, দিল্লির পুলিশ, কেন্দ্রের পুলিশ আর রাজ্যের পুলিশ যদি এক হয়, তাহলে যাদের ওপর অন্যায় করছে তারা এক হবে না আলাদা হবে? এই জন্য ওই ঐক্যকে আমরা আরো দৃঢ় করতে চাইছি। শুধু সিপিআইএম না, যত বামপন্থী দল আছে, ব্যক্তি, গোষ্ঠী, দল, সবাইকে আমাদের একটা করতে হবে। সেই প্রয়াসে আমরা করেছি, অনেকটা এগিয়েছি, আরো এগোতে হবে। আমাদের যারা একটু হারিয়ে গেছে, নড়ে গেছে, সরে গেছে, চলে গেছে, বসে গেছে, ভয়ে হোক, ভক্তিতে হোক, লোভে হোক, আমাদের উপর রাগ করে হোক, অভিমানে হোক, তাদেরও আমাদের জড়ো করতে হবে। আর সেই কাজ করে একসঙ্গে করে আবার বুক চিতিয়ে আমাদের লড়াই করতে হবে। ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব, এই শপথ আমাদের নিতে হবে। আমাদের স্কুল কলেজগুলোতে তালা বন্ধ করার জন্য আমাদের সরকার আমরা তৈরি করিনি, নতুন স্কুল কলেজ করার জন্য। আমাদের কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য না, নতুন কলকারখানা খোলার জন্য। আমাদের ব্রিজগুলোকে ছোট করে দেওয়া, ভারী ব্রিজ যাবে না কারণ এটা দুর্বল, তার জন্য সরকার করেনি। আমরা ব্রিজটাকে সবল করার জন্য, যেখানে ব্রিজ নেই সেখানে ব্রিজ বানিয়েছি, সেখানে ব্রিজ বানানোর জন্য।
আমরা মানুষ যাতে পানীয় জল এই কোম্পানির বোতল থেকে কিনে খেতে না হয়, যাতে নিজের দোরগোড়ায় নিজের আঙনে যাতে উঠোনে যাতে কল দিয়ে যে জল পাবে সেই জলটা যাতে বিনা পয়সায় খেতে পারে, তার জন্য লড়াই করতে হয়। রেশনটা চুরি করার জন্য নয়। রেশন কার্ড একটু ভালো চাল, ভালো গম, ভালো চিনি, এখন তো অনেক জিনিস বন্ধ করে দিচ্ছে, তার মধ্যে যাতে তেলটা, তার মধ্যে সাবানটা, তার মধ্যে এরকম 14টা জিনিস যা আমাদের মা বোনদের প্রতিদিন কিনতে হয় আর নগদে কড়ায় গুনতে হয়, সেগুলোর জন্য কৃষক যাতে সার পায়, ভর্তুকি নিয়ে পায়, ফসলের যাতে দাম পায় এবং সেটা সম্মানের সঙ্গে যাতে বেচতে পারে, যাতে ইউনিভার্সাল হচ্ছে তোমার গিয়ে কেনার যাতে ব্যবস্থা করা যায়, সংগ্রহ করা যায়। মানি ব্যাক পলিসি বলে না, বাই ব্যাক পলিসি বলে না, তাহলে আমাদের দেশের কৃষককে বলতে হবে তুমি চাষ করো, আমার বাই ব্যাক পলিসি আছে। সরকার বলবে তুমি যে ফসল কিনবে তার এই দামটা দিয়ে আমি তোমার সব ফসল কিনে নেব। বলুক বিজেপি, বলুক তৃণমূল, বলে না তোমাকে আমি কিষাণ ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি, আর ফসলের দাম এই জলপাইগুড়ি সাক্ষী আছে। আমরা যখন বামফ্রন্ট সরকার এসেছিল, নতুন প্রজন্মের অনেকে বলে বামফ্রন্ট কি করলো, শুকা মরশুমে খাদ্য ছিল না, আমরা খাদ্যে স্বয়ম্বর ছিলাম না। এখানকার বয়স্ক মানুষ আমাকে বলেছেন, দিল্লিতে যখন ছিলাম আমি সর্বভারতীয় সম্পাদক যুব ফেডারেশনের, তখন বলতো এই যে দেখছো এঁচড়, এঁচড় বলো তো আপনারা কি বলেন, এঁচড়, ওই সব দিল্লিতে এখানে আসছে ওই জলপাইগুড়ি উত্তরবঙ্গ থেকে। আগে আমরা ওটাকে খেতাম না, রেখে দিতাম, পাকত জ্যৈষ্ঠ মাসে, যখন আর খাদ্য জুটবে না তখন অন্তত ছেলেপুলেরা কাঁঠাল খেয়ে বাঁচবে। আর এখন আমরা জানি গণসংগ্রহ ব্যবস্থা আছে, গণবন্টন ব্যবস্থা আছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে জ্যৈষ্ঠ মাসেও, এবং তখন ফুড ফরওয়ার্ক চালু হয়েছিল। তারপরে যেটা 100 দিনের কাজ হলো এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, তাহলে শুকা মরশুমেও কাজ পাবে। এবং এই জন্য গাছ থেকে কাঁচা অবস্থাটাকে নামিয়ে এখন দিল্লি হরিয়ানার লোকজনকে আমরা খাওয়াই, আর আমরা ভাত খাই, আমরা চাল খাই। এটা হচ্ছে বামফ্রন্ট সরকার। কিন্তু আমরা জানি শুধু চাল হলেই হবে না, এটা ভাত জুটলে জামা চাই, পায়ের তলায় মাটি পেলে মাথা তুলে দাঁড়াতে চাই, তার জন্য শিক্ষা চাই, আধুনিকতম শিক্ষা চাই, পেশা শিক্ষা চাই, বৃত্তি শিক্ষা চাই। তারপরে যখন স্কুল কলেজ থেকে বেরোবে তার হাতে কাজ চাই, তার জন্য কলকারখানা চাই। তার জন্য মানুষকে সংঘবদ্ধ করে লড়াইকে আরো একটু জোরদার করতে হবে। সে কাজ আপনারা করবেন। এই সম্মেলন থেকে যে আহ্বান বেরোবে সেটাকে গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, কলোনিতে, আলপথ বেয়ে, গরিব মানুষের কুটিরে, যার কুটির নেই তার ঘরের দাবিতে লড়াইটা জোরদার করবেন। সে কাজ আশা নিয়ে সে কাজ আমরা করতে পারবো এই ভরসা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। হলো না, পেছনে যারা আছে